হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য ট্যাট 2 জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো জিওগ্রাফির একটা টপিক রয়েছে জিওমরফিক প্রসেস। এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর 2 থেকে 3 নাম্বার আসতে কিন্তু দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আজকে জিওমরফিক প্রসেসের যে পার্ট রয়েছে ফল্টিং অ্যান্ড ফোল্ডিং, এই যে ফোল্ডিং অ্যান্ড ফল্টিং রয়েছে অর্থাৎ ভাঁজ অ্যান্ড চ্যুতি, এই পার্টটা থেকে আমরা ডিসকাস করব। তো এই পার্টটা আমরা প্রথমে কনসেপ্টটা একদম ডিটেলসে দেখে নেব, কারণ আমাদের কনসেপ্টটা মেইন। কনসেপ্টটা জানলে যে কোনো কাজে কোশ্চেন আসলে কিন্তু আমরা আনসারটা করতে পারবো। তো এই জিওমরফিক প্রসেসের মধ্যে দুই ধরনের বল রয়েছে, একটা হলো অভ্যন্তরীণ বল, আরেকটা হলো বাহ্যিক বল। অভ্যন্তরীণ বলের মধ্যে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেখানের মধ্যে পড়ে ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, ল্যান্ডফর্মস, আর্থকুইক অ্যান্ড ভলক্যানো। আর যে বাহ্যিক বল রয়েছে, বাহ্যিক বলের আন্ডারে পড়ে ওয়ার্ক অফ রিভার, উইন্ড, গ্লেশিয়ার অ্যান্ড ওয়েভস, এই পার্টটা পড়ে। তো আজকে হলো ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, যেটা হলো অভ্যন্তরীণ বলের পার্ট। তো আমরা সর্বপ্রথম জেনে নেব অভ্যন্তরীণ বলটা কি। ওকে, তো তোমরা স্কিপ না করে ক্লাসটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো জিওগ্রাফি ট্যাট 2 জিওমরফিক প্রসেস। তো জিওমরফিক প্রসেসে দুই ধরনের বল হলো এন্ডোজেনিস ফোর্স প্রসেস বা এক্সট্রোজেনাস প্রসেস। পৃথিবীতে পরিবর্তনকারী শক্তি, পৃথিবীর মধ্যে যে যাবতীয় চেঞ্জেস হয়ে থাকে, সেই চেঞ্জেসগুলো হয় দুই ধরনের শক্তির কারণে, দুই ধরনের ফোর্সের কারণে। তো প্রধানত দুই ধরনের বলের দ্বারা পৃথিবী পৃষ্ঠে পরিবর্তন ঘটে। সেই দুই ধরনের বল হলো অভ্যন্তরীণ বল অর্থাৎ এন্ডোজেনাস ফোর্স, আর একটা হলো বাহ্যিক বল অর্থাৎ এক্সট্রোজেনাস ফোর্স। ওকে, তো এখন প্রথমে দেখে নেব অভ্যন্তরীণ বল কি। সো অভ্যন্তরীণ বল বা অভ্যন্তরীণ প্রক্রিয়া, পৃথিবীর অভ্যন্তরে অবিরাম পরিচলন স্রোতের ফলে ভূপৃষ্ঠে কোনো কোনো স্থান উঁচু হয়ে ওঠে, আবার কোনো কোনো স্থান নিচে বসে যায়। একে অভ্যন্তরীণ প্রক্রিয়া বলা হয়, যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। তো অভ্যন্তরীণ বল কি, যে পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর ভেতরে, যে আমরা যখন ইন্টেরিয়র অফ দ্য আর্থ করেছিলাম সেখানে দেখেছিলাম যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক, ভূত্বকে যেখানে আমরা বসবাস করছি। তো এই ভূত্বকের নিচে কেন্দ্রমণ্ডল রয়েছে, গুরুমণ্ডল রয়েছে। ওইখানে কি হয়, ওইখানে অবিরাম পরিচলন স্রোত রয়েছে, জ্বলন্ত ম্যাগমা রয়েছে, প্লেট টেকটনিক রয়েছে, এগুলি চলাচল করছে। এগুলি চলাচল হওয়ার কারণে ভূপৃষ্ঠে মানে যেখানে আমরা বসবাস করছি সেখানে কোনো কোনো জায়গা ধরে এরকম উঁচু হয়ে গেল, কোনো জায়গা আবার নিচে এরকম বসে গেল। তো এই যে চেঞ্জেসগুলো হচ্ছে এগুলি কিসের কারণে হয়, অভ্যন্তরীণ বলের কারণে হয়ে থাকে। যেরকম ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, যে আর্থকুইক, ভলক্যানো, এগুলি কিভাবে হয়, ধরো প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। আমরা জানি প্লেটগুলি কি, প্লেট বা পাত তিনভাবে চলাচল করে। তিনভাবে চলাচল করলে, যেরকম ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, দুইটা প্লেট কি হলো, একটা একটা সামনাসামনি এসে এইভাবে ধাক্কা লাগলো। তো সামনাসামনি এসে যখন ধাক্কা লাগলো, একটা প্লেট কি হলো, যেটা ভারী প্লেট সেটা নিচের দিকে এবার বসে গেল, আর যেটা হালকা প্লেট সেটা উপর দিকে উঠে গেল। উপর দিকে যেটা উঠে গেল সেটা কি উঁচু হয়ে যাবে, আর উঁচু হয়ে এটা পাহাড় পর্বতের সৃষ্টি হচ্ছে, আবার ভারী জায়গাটা নিচে বসে যাচ্ছে। তো এগুলি কিসের কারণে হয়, যে প্লেট চলাচল করছে। আর এই কারণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে, দুইটা যখন একটা একটার সাথে এবার সামনাসামনি এসে ধাক্কা লাগে। তো এখানে কি হয়, যে ভারী জায়গা নিচে বসে গেল আর হালকা জায়গা উপর দিকে চলে গেল। তো এইভাবে করে ওই জায়গাটাতে এই যে দুইটা প্লেট রয়েছে, এই প্লেটে যে সংঘর্ষের যে জায়গাতে সংঘর্ষ হচ্ছে ওই জায়গাটা কি হচ্ছে, সংযোগস্থলে যে জায়গাটা সেখানে কেঁপে উঠছে, হঠাৎ করে কেঁপে উঠছে। এই যে কেঁপে উঠছে, কেঁপে ওঠার ফলেই তো ভূমিকম্প হচ্ছে, ওইটাই তো ভূমিকম্প। এই অভ্যন্তরীণ বলের কারণে ভূমিকম্প হয়ে থাকে, অগ্ন্যুৎপাত হয়ে থাকে। যেরকম ধরো অগ্ন্যুৎপাত, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, একটা প্লেট এদিকে চলে গেল, একটা প্লেট এদিকে চলে, মানে দুইটা প্লেট দুই দিকে চলে গেল। তো মাঝখানটায় ফাটল সৃষ্টি হলো, ফেটে গেল। তো ফাটল সৃষ্টি হলো, কি হলো, অভ্যন্তরে পৃথিবীর ভিতরে যে জ্বলন্ত ম্যাগমাগুলি রয়েছে সেই ম্যাগমাগুলি এই ফাটল দিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসলো। তাহলে এটা কি হচ্ছে, ভলক্যানো ইরাপশন হচ্ছে, অগ্ন্যুৎপাত হচ্ছে। তো প্লেটগুলি চলাচল কারণে অগ্ন্যুৎপাতও হয়ে থাকে। আর এই সবগুলি হয় কিসের, কিসের কারণে, পৃথিবীর অভ্যন্তরে মানে পৃথিবীর ভিতরে যে ফোর্সগুলো হচ্ছে, যে ফোর্সের কারণে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলি কিন্তু অভ্যন্তরীণ বল। তো আমরা সিম্পলভাবে বুঝতে পারি, ধরো এটা হলো যে পৃথিবীটা ভূত্বক, আর এটা হলো কি গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল রয়েছে। তো পৃথিবীর অভ্যন্তর, পৃথিবীর ভিতরে যে চেঞ্জেসগুলো হচ্ছে, যে বলের কারণে, যে শক্তির কারণে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলি হলো অভ্যন্তরীণ বল। আর বাইরের দিকে ফোর্সের কারণে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলি হলো বাহ্যিক বল। তো এটা গেল অভ্যন্তরীণ বল। এখন আমরা বাহ্যিক বলটা একটু ডিটেলসে দেখে নিই। তো বাহ্যিক বল বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে অনবরত পৃথিবীর উচ্চ ভূমিরূপগুলি একদিকে যেমন ক্ষয়প্রাপ্ত হয়, এমনি অপরদিকে নিম্ন ভূমিরূপগুলি নুড়ি, বালি, মাটি প্রভৃতি দ্বারা ভরাট হয়।
ভূমির পুনর্গঠনের কাজ সম্পন্ন করে। একে বাহ্যিক প্রক্রিয়া বা বল বলা হয়, যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ। সো বাহ্যিক বল হলো পৃথিবীর যে বাইরে, মানে ধরো ভূপৃষ্ঠে যেখানে আমরা বসবাস করছি, এখানে যে চেঞ্জেসগুলো হয়, এখানে চেঞ্জেসগুলো কীরকম হয়, ধরো ল্যান্ডফর্ম রয়েছে, ভূমিরূপ রয়েছে, ভূমিরূপের কিন্তু সেপারেটভাবে তোমরা ক্লাস পেয়ে যাবে। তো এই যে ভূমিরূপগুলি রয়েছে, ভূমিরূপ কিছু জায়গা ধরো উঁচু হয়ে গেল, কিছু জায়গায় নিচু হয়ে গেল, কোনো জায়গাতে ধরো ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হতে এই জায়গা ভেঙে গেল, আর বা কোনো জায়গাতে ধরো এখানে বালি, নুড়ি, পাথর বিভিন্ন জিনিস রয়েছে, এগুলি একসাথে জমা হতে হতে সঞ্চিত হতে হতে এগুলি কি এক একটা, মানে এই জায়গাটা ধরো একটু উঁচু হয়ে গেল, ভরাট হয়ে গেল, বা ভূমির যে পুনর্গঠন হলো, এরকম করে বিভিন্ন জিনিস হচ্ছে, যে নদী হচ্ছে, নদীর গতিপথ চেঞ্জ হচ্ছে, বা হিমবাহ সৃষ্টি হচ্ছে, বায়ু প্রবাহ হচ্ছে। এই যে বাইরে যে চেঞ্জেসগুলো হচ্ছে ওইগুলি হলো বাহ্যিক বল। ওকে, তো সিম্পলভাবে বুঝতে গেলে পৃথিবীর অভ্যন্তরে যে জিনিসগুলো হচ্ছে, যে চেঞ্জেসগুলো হচ্ছে, যে বলের কারণে চেঞ্জেসগুলো হচ্ছে, ওইগুলি হলো অভ্যন্তরীণ বল। আর পৃথিবীর বাইরে ভূপৃষ্ঠের মধ্যে যে চেঞ্জেসগুলো হচ্ছে, কোনো জায়গায় ক্ষয় হচ্ছে, কোনো জায়গায় উঁচু হয়ে যাচ্ছে, কোনো জায়গায় নিচু হয়ে যাচ্ছে, কোনো জায়গাতে অনেকগুলি নুড়ি, বালি, মাটি প্রভৃতি জিনিস একসাথে হয়ে এটা স্তরে স্তরে মিলিত হয়ে ভরাট হচ্ছে, ভূমি পুনর্গঠন হচ্ছে, একে বলা হয় বাহ্যিক বল। ওকে, তো অভ্যন্তরীণ বলের মধ্যে কী কী আসে, যেরকম ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, ভাঁজ এন্ড চ্যুতি, যেটা আজকে ক্লাসে আমরা পড়বো। ল্যান্ডফর্ম হয় ভূমিরূপগুলি, তারপর আসবে ভূমিকম্প, অগ্নুৎপাত। আর বাহ্যিকগুলো আন্ডারে আমরা পড়বো যে ওয়ার্ক অফ রিভার, ওয়ার্ক অফ গ্লেশিয়ার, ওয়ার্ক অফ উইন্ড, ওয়ার্ক অফ ওয়েভস আমরা পড়ে থাকবো, কারণ আমাদের সিলেবাসে এই পার্টটাই রয়েছে। তো আমরা অভ্যন্তরীণ বলও দেখলাম, বাহ্যিক বলও দেখলাম। এখন আমরা অভ্যন্তরীণ বলের আন্ডারে ভাঁজ অ্যান্ড চ্যুতি যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা আমরা এখন আজকের ক্লাসে দেখে নেব। খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, সো ফোল্ডিং অ্যান্ড ফল্টিং। ফোল্ডিং মানে কি? ফোল্ডিং মানে হলো ভাঁজ, এবং ফল্টিং মানে হলো চ্যুতি। এখন ভাঁজ কি আর চ্যুতি কি সেটা আগে আমাদের জানতে লাগবে। ভূ আলোড়নের ফলে সৃষ্ট বলের দ্বারা কোমল শিলায় ঢেউয়ের মতো যে উঁচু নিচু ভূমিরূপ গঠিত হয় তাকে ভাঁজ বলা হয়। যে ভূ আলোড়নে পৃথিবীর ভিতরে, পৃথিবীর অভ্যন্তরে, অভ্যন্তরে যে বিভিন্ন বলের দ্বারা অনেক কিছু হয়ে থাকে, অনেক কিছু চেঞ্জেস হয়ে থাকে, ওই যে ভূ অভ্যন্তরে যে বলটা যখন হয়, ফোর্সটা যখন সৃষ্টি হয়, সেটার দ্বারা যে কোমল শিলা রয়েছে, কোমল শিলা কোথায় রয়েছে, যেরকম পাললিক শিলায়। আমরা যখন শিলা চ্যাপ্টারটা পড়েছিলাম, যে আগ্নেয় শিলা, তারপর পাললিক শিলা, একটা কি ছিল, রূপান্তরিত শিলা। তো কোমল শিলা কোনটাকে বলা হয়? পাললিক শিলাকে কোমল শিলা বলা হয়। পাললিক শিলা কোনটা? যেরকম ধরো আগে শিলা চ্যাপ্টারটা তোমাদের একটু রিকেপ দিয়ে দিই। এইটা হলো কি আমাদের ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো এই পৃথিবীর ভেতরে জ্বলন্ত ম্যাগমাগুলি থাকে, এই ম্যাগমাগুলি যখন বাইরের দিকে বেরিয়ে আসে, পৃথিবীকে ভেদ করে বাইরের দিকে বেরিয়ে আসে, তখন এগুলি কি হয়, ওয়েদার কারণে এখানে ঠান্ডা হতে থাকে, ঠান্ডা হয়ে জমতে থাকে। এই যে ঠান্ডা হয়ে জমে, ওইটা হয়ে যায় কি, আগ্নেয় শিলা। আর এই আগ্নেয় শিলা ওয়েদারের কারণে, ধরো বৃষ্টির কারণে, বাতাসের কারণে, বিভিন্ন কারণে এগুলি একে ছোটো 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 টুকরায় ভেঙে যায়। ছোটো ছোটো টুকরাগুলি ভেঙে যখন আবার ধরো জলে বা বাতাসের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, গিয়ে কি হয়, জলের নিচে এগুলি জমতে থাকে, যেভাবে জমতে থাকে, জমতে 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 এক একটা লেয়ার হয়। এই যে এক একটা জলের নিচে লেয়ারগুলি হয়, ওইগুলি কি, ওইগুলি হলো পাললিক শিলা। আর এই পাললিক শিলা আর আগ্নেয় শিলার মধ্যে যখন খুব বেশি চাপ বা খুব বেশি তাপ পড়ে, তখন সেটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে নতুন শিলায় পরিণত হয়, তখন সেটাকে বলা হয় রূপান্তরিত শিলা। আর যেহেতু এটা জলের নিচে থাকে, পাললিক শিলা স্তরে স্তরে থাকে, সেটাকে কোমল শিলা বলা হয়। এখন ভূ অভ্যন্তরে যখন বল সৃষ্টি হয়, তখন কোমল শিলার মধ্যে কি হয়, ঢেউয়ের মধ্যে, ধরো কোমল শিলা রয়েছে, তো এগুলি ঢেউয়ের মধ্যে একটু উঁচু নিচু হয়ে যায়, এরকম ঢেউয়ের মধ্যে একটু উঁচু নিচু হয়ে যায়, কিছু জায়গা উঁচু, কিছু জায়গা নিচু হয়ে যায়। নিচু হয়ে, উঁচু নিচু হয়ে যে ভূমিরূপ, মানে যে ল্যান্ডফর্ম গঠিত হয়, তাকেই কিন্তু ভাঁজ বলা হয়। অর্থাৎ খুব ইজিভাবে বুঝতে গেলে, পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভিতরে যে বলের সৃষ্টি হয়, আমরা পড়েছি বলের সৃষ্টি হয়, অভ্যন্তরীণ বলের সৃষ্টি হয়। এই অভ্যন্তরীণ বলের সৃষ্টি হওয়ার কারণে যে কোমল শিলা রয়েছে, কোমল শিলাগুলি কি হয়, যে একটু চাপ চাপ পড়ছে বা একটু তাপ পড়ছে, তার কারণে কোমল শিলাগুলি একটু উপরের দিকে বা কিছু নিচের দিকে নেমে যায়। এই যে কিছু উপর দিকে উঠে যায় বা কিছু নিচের দিকে নেমে যায়, নেমে যে নতুন ভূমিরূপ গঠিত হচ্ছে, সেটাকেই কিন্তু ভাঁজ বলা হয়। তারপর চ্যুতি। ভূ আলোড়নের ফলে সৃষ্ট ফাটল বরাবর শিলা একটি অংশ থেকে অপর অংশের স্থলন বা অপসারণ ঘটলে তাকে চ্যুতি বলা হয়। চ্যুতি হলো ফাটল, যে ফেটে যায়, যে ফাটলটা সৃষ্টি হয়। এখন ভূ আলোড়নের ফলে কি হয়, ধরো প্লেট রয়েছে, যেটা ভূ আলোড়ন রয়েছে, এই প্লেটটা আর এই প্লেটটা, এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, দুইটা দুই দিকে চলে গেল, দুইটা দুই দিকে চলে যাওয়ার কারণে মাঝখানে কি হলো, মাঝখানে ফাটল সৃষ্টি হলো, ভূত্বকের মধ্যে ফাটল সৃষ্টি হলো। আর এই যে ফাটল সৃষ্টি হয়েছে, এটাকেই কিন্তু চ্যুতি বলা হয়, এটাই কি বলা হয়, চ্যুতি বলা হয়। তো আমরা বলতে পারি ভাঁজ কোনটা, ভাঁজ হলো, ভাঁজ বা চ্যুতি দুইটাই হলো অভ্যন্তরীণ বলের কারণে হয়ে থাকে, যখন পৃথিবীর অভ্যন্তরে, মানে পৃথিবীর ভেতরে যে অভ্যন্তরীণ বলের কারণে অভ্যন্তরীণ বলটা সৃষ্টি হয়, সেটা সৃষ্টি হওয়ার কারণে, ধর এটা প্লেট, এটা প্লেট, দুইটা প্লেট একটা একটার
সাথে এসে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার কারণে ভারীটা নিচে আর হালকাটা উপরে চলে গেল। তখন কি হচ্ছে, ঢেউয়ের মতন হচ্ছে বা উঁচু হচ্ছে নিচু হচ্ছে হয়ে ভূমিরূপ গঠিত হচ্ছে, সেটা ভাঁজ সৃষ্টি হচ্ছে। আর অন্যদিকে চ্যুতি হলো, ধরো দুইটা প্লেট দুই দিকে চলে গেল, মাঝখানে ফাটল সৃষ্টি হলো। এই যে ফাটলটা সৃষ্টি হয়েছে সেটাই হলো চ্যুতি। তো আশা করি ভাঁজ কি আর চ্যুতি কি সেটা তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব ভাঁজ সৃষ্টির কারণ সমূহকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। এই যে ভাঁজ, ভাঁজ যে সৃষ্টি হয়, ভাঁজ কি যে কোনো জায়গায় উঁচু হয়ে যায়, কোনো জায়গায় নিচু হয়ে যায়, এই যে এগুলি যে সৃষ্টি হয় তার কারণকে মেনলি দুইটা ভাগে ভাগ করেছে। একটা হলো ভূ অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ জনিত ভূ আলোড়ন, মানে ভূ অভ্যন্তরে পৃথিবীর ভিতরে যে ক্রিয়াকলাপ যে কাজগুলি হচ্ছে সেটার কারণে হয়ে থাকে। আর আরেকটা হলো অন্যান্য কিছু কারণ রয়েছে সেই কারণে হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখে নেব ভূ অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ জনিত ভূ আলোড়ন, তারপর আমরা দেবো অন্যান্য কারণগুলি। তো প্রথমে আমি ক নাম্বারটা স্টার্ট করছি। সো ক নাম্বারে রয়েছে ভূ অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ জনিত ভূ আলোড়ন। যে ভূ অভ্যন্তরে যে কাজকর্ম হয়ে থাকে, যে ফোর্সগুলো হয়ে থাকে, যে ফোর্সের কারণে যে চেঞ্জেসগুলো হয়ে থাকে সেগুলি কারণে কি হয়ে থাকে। ভূ অভ্যন্তরে বিভিন্ন পদার্থে নানা প্রকার ক্রিয়াকলাপের প্রভাবে ভূত্বকে পার্শ্বচাপের সৃষ্টি হয়। যে ভূ অভ্যন্তরে কি হয়, বিভিন্ন পদার্থ রয়েছে, নানা ধরনের খনিজ রয়েছে, জ্বলন্ত ম্যাগমা রয়েছে, অনেক কিছু রয়েছে। এগুলি কি হচ্ছে, জ্বলন্ত ম্যাগমাগুলি মুভমেন্ট করছে, নড়াচড়া করছে, প্লেটগুলি নড়াচড়া করছে, আরও বিভিন্ন জিনিস রয়েছে, এগুলি ক্রিয়াকলাপ করছে। ক্রিয়াকলাপে হওয়ার ফলে ভূত্বকের মধ্যে মানে ভূপৃষ্ঠের মধ্যে যেখানে আমরা বসবাস করছি সেখানে মানে পার্শ্ব চাপের সৃষ্টি হচ্ছে। আর সেখানে চাপ সৃষ্টি হওয়ার ফলে সাধারণত কোনো পাললিক শিলাস্তরে উভয় দিকে প্রবল আনুভূমিক পার্শ্বচাপ প্রযুক্ত হলে পাললিক শিলাস্তরে ভাঁজের উৎপত্তি ঘটে। এরও পার্শ্বচাপ বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। তো কি হচ্ছে, যেহেতু ভূ অভ্যন্তরে বিভিন্ন পদার্থ রয়েছে, জ্বলন্ত ম্যাগমা রয়েছে, খনিজ রয়েছে, প্লেট টেকটনিক রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এইগুলি ক্রিয়াকলাপ করছে, মানে এগুলি কি হচ্ছে, কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, মুভমেন্ট করছে, এগুলি চলাচল করছে, নড়াচড়া করছে। নড়াচড়া হওয়ার কারণে, কন্টিনিউয়াসলি নড়াচড়া হওয়ার কারণে ভূপৃষ্ঠের মধ্যে মানে ভূত্বকের মধ্যে আমরা যেখানে বসবাস করছি সেখানে চাপ সৃষ্টি হচ্ছে। আর সেখানে চাপ সৃষ্টি হওয়ার কারণে যে পাললিক শিলা রয়েছে, যে কোমল শিলা কোনটা, পাললিক শিলা যেটা জলের নিচে থাকে আর এরকম স্তরে স্তরে লেয়ারে থাকে, ওই এর মধ্যে কি হচ্ছে, ওই যে শিলাগুলি রয়েছে, ওই শিলাগুলি স্তর রয়েছে, স্তরের মধ্যে মানে উভয় দিকে, এদিক থেকেও চাপ পড়ে, এদিক থেকেও চাপ পড়ে, দুই দিকে চাপ হওয়ার কারণে কি হয়, কিছু জায়গা ধরে উপরে উঠে যায়, কিছু জায়গা ধরে নিচে নেমে যায়। এইভাবে করে ভাঁজে সৃষ্টি হচ্ছে। আর এইরূপ যে পার্শ্বচাপ বিভিন্নভাবে সৃষ্টি হয় সেগুলি আমরা দেখে নেব যে কোন কোন কারণে এই পার্শ্বচাপগুলি সৃষ্টি হয়। ওকে, সো আমরা এখানে কি দেখলাম, পৃথিবীর অভ্যন্তরে ধরো এটা হলো কি কেন্দ্রমণ্ডল, ওকে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক রয়েছে। এখন কি হলো, এই যে পৃথিবীর এই যে ভূপৃষ্ঠে এখানে আমরা বসবাস করছি তার নিচে কেন্দ্রমণ্ডল বা গুরুমণ্ডল বা ভূত্বকের নিচে কি হচ্ছে, ওইখানে মানে অনেক নানা ধরনের পদার্থ রয়েছে, জ্বলন্ত ম্যাগমা, প্লেট টেকটনিক, বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন জিনিস রয়েছে। এগুলি কি হচ্ছে, এগুলি ক্রিয়াকলাপ করছে, এগুলি কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছে, নড়াচড়া করছে। নড়াচড়া হওয়ার কারণে এই ভূপৃষ্ঠের মধ্যে যেখানে আমরা বসবাস করছি সেখানে খুব বেশি চাপের সৃষ্টি হচ্ছে। আর সেখানে চাপ সৃষ্টি হওয়ার কারণে যে কোমল শিলা রয়েছে, কোমল শিলা কোথায় থাকে, জলের নিচে। আর কোমল শিলা কোনটাকে বলা হয়, পাললিক শিলা। পাললিক শিলা কিভাবে হয়, স্তরে স্তরে হয়, অনেকগুলি নুড়ি বালি পাথর এগুলি জমতে 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 এক একটা লেয়ার হয়, এক একটা লেয়ার হয়। এখানে কিন্তু জীবাশ্ম দেখা যায়। তোমরা আগে শিলার ক্লাসটা দেখে নেবে, তাহলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তো ওই পাললিক শিলার যে স্তরগুলি রয়েছে এগুলির মধ্যে কি হয়, এগুলির মধ্যে খুব বেশি চাপ পড়ে, যে দুই দিক থেকে উভয় দিকেই চাপ পড়ে। এই চাপ পড়তে পড়তে কি হয়, কিছু জায়গা উপরে কিছু জায়গা নিচে চলে যায়। ধরো আমাদের এখানে একটা স্পঞ্জ রয়েছে, আমরা যদি সেই স্পঞ্জটাকে একদম চাপ দিই, দুই দিক থেকে চাপ দিই, তাহলে কি হবে, কিছু জায়গা উঁচু আর কিছু জায়গা নিচু হয়ে যাবে। সেমভাবে এটা যখন দুই দিক থেকে উভয় দিক থেকে চাপ পড়ছে, চাপ হওয়ার কারণে কিছু জায়গা উপরে উঠে গেল, কিছু জায়গা নিচে নেমে গেল। আর এইভাবে করে ভাঁজের কিন্তু উৎপত্তি হচ্ছে। ওকে, আর এই যে ভাঁজ উৎপত্তি হচ্ছে সেটা বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন ওয়েতে হতে পারে। সেই ওয়েগুলি কী কী সেগুলি আমরা দেখে নেব। তো প্রথমেই রয়েছে তাপ সংকোচন। তাপ সংকোচনের ফলেও কিন্তু ভাঁজের উৎপত্তি হয়। কিভাবে হয়, পৃথিবীর তাপ বিকিরণের মাধ্যমে তরল অবস্থা থেকে ধীরে ধীরে শীতল ও কঠিন হওয়ার ফলে শিলাস্তরে কুঞ্চন সৃষ্টি হয়। এই কুঞ্চন বৃদ্ধি পেলে ভাঁজের উৎপত্তি ঘটে। যে পৃথিবীর তাপ বিকিরণের মাধ্যমে যে পৃথিবীর দিকে তাপ বিকিরণ হচ্ছে, এই তাপ বিকিরণের মাধ্যমে যে তরল অবস্থাগুলি ধীরে ধীরে শীতল হয়। ওকে, ধরো এই যে এটা হলো আমাদের যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এখন পৃথিবী যত আমরা অভ্যন্তরে যাব তত বেশি গরম বাড়তে থাকবে। আর এখানে কি লিকুইড ফর্ম থাকবে, জ্বলন্ত ম্যাগমা থাকবে। এই জ্বলন্ত ম্যাগমাগুলি যখন মুভমেন্ট করতে করতে পৃথিবীর ভূত্বকে এসে ভূত্বককে ভেদ করে মানে ফাটল সৃষ্টি করে, আর যেটা ভেদ করে সেটা কি বলা হয়, জ্বালামুখ বলা হয়। এটা দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে,
বাইরের দিকে যখন বেরিয়ে আসে তখন কি হয়, এটা লাভা হয়। আর এই লাভাগুলি বাইরে ওয়েদার অবভিয়াসলি পৃথিবীর ভিতর থেকে অভ্যন্তর থেকে পৃথিবীর বাইরে যেখানে আমরা বসবাস করছি সেখানে তুলনামূলক ঠান্ডা থাকবে। ঠান্ডা হওয়ার কারণে ওয়েদারের কারণে কি হচ্ছে, এগুলি শীতল হয়ে যাচ্ছে, এগুলি জমে যাচ্ছে, এগুলি কি হচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। আর জমে এগুলি কঠিনে পরিণত হচ্ছে, শীত আর খুব বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে ঠান্ডা হচ্ছে, কঠিন ও শীতল হওয়ার ফলে এগুলি কি হচ্ছে, শিলাগুলি কুঞ্চন হয়ে যায়, মানে এগুলি ফ্রিজ হয়ে যাচ্ছে। এই ফ্রিজ হয়ে কি হচ্ছে, ফ্রিজ হতে হতে ধরো এখানে জমতে ফ্রিজ হতে হতে কিছু জায়গা উঁচু হয়ে গেল। ওকে, উঁচু হয়ে গেল। তো এইভাবে করে ভাঁজের সৃষ্টি হচ্ছে। তো তাপ সংকোচনের ফলেও কিন্তু ভাঁজের সৃষ্টি হচ্ছে। ওকে, নেক্সট রয়েছে 2 নম্বরে বিপরীতমুখী অনুভূমিক চাপ। এখন কি দেখব, বিপরীতমুখী অনুভূমিক চাপের মাধ্যমেও কিন্তু ভাঁজের সৃষ্টি হয়। ভূ অভ্যন্তরে নানা কারণে অনেক সময় ভূপৃষ্ঠের শিলাস্তরের উপর বিপরীতমুখী প্রবল অনুভূমিক পার্শ্বচাপের সৃষ্টি হয়। এর ফলে শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়। যে ভূ অভ্যন্তরে নানা কারণে বিভিন্ন কারণে কি হয়, ভূপৃষ্ঠের যে শিলাস্তর রয়েছে মানে বিপরীতমুখী, মানে অপোজিট সাইডে আণবিক পার্শ্বচাপের সৃষ্টি হয়। ধরো এটা একটা স্পঞ্জ, ওকে, এটা একটা স্পঞ্জ। স্পঞ্জটাকে কি করলাম আমরা, এদিক থেকেও চাপ দিলাম, এদিক থেকেও চাপ, ধরো একটা স্পঞ্জটাকে হাতে ধরে দুই দিক থেকে চাপ দিলাম। চাপ দিলে কি হবে, যে কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু হয়ে যাবে। বিপরীতমুখী যদি আমরা চাপ দিই এটা কি হবে, উঁচু নিচু হয়ে যাবে। এই যে উঁচু নিচু হয়ে যে স্তর সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু সেইভাবে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। তো বিপরীতমুখী আণবিক চাপের মাধ্যমে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। নেক্সট, পরিচলন স্রোত। গুরুমণ্ডলের উপরের স্তরে পরিচলন স্রোতের প্রভাবে ম্যাগমা ও উষ্ণ গ্যাস ভূপৃষ্ঠগামী হয়ে দুটি পরস্পর অভিমুখী স্রোত ভূপৃষ্ঠের নিচে মিলিত হয়ে নিম্নগামী হলে ভূত্বকে পার্শ্বচাপের ফলে ভাঁজের সৃষ্টি হয়। যে গুরুমণ্ডলের যে উপরের স্তর, গুরুমণ্ডলের উপরের স্তর কোনটা, এই যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডলের উপরের স্তর হলো ভূত্বক, মানে এই যে গুরুমণ্ডলের উপরের স্তর আর ভূত্বকের যে নিচের জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে কিছু পরিচলন স্রোত রয়েছে। কি রয়েছে, পরিচলন স্রোত রয়েছে। এই পরিচলন স্রোতের প্রভাবে মানে এই যে প্লেট টেকটনিকগুলি রয়েছে তার নিচে কি থাকে, তার নিচে ম্যাগমা রয়েছে, জ্বলন্ত ম্যাগমা রয়েছে, উষ্ণ গ্যাস রয়েছে। আর এগুলির কারণেই কিন্তু প্লেটগুলি চলাচল করে। এখন ধরো আমরা কোনো একটা ধরো হালকা একটা জিনিস, ধরো একটা পাতাকে নিয়ে যদি জলের উপরে রাখি কি হবে, এটা ফ্লোট হতে মানে ভাসতে থাকবে। তো সেমভাবে নিচে যে লিকুইড ফর্মে জ্বলন্ত ম্যাগমা উষ্ণ গ্যাসগুলি রয়েছে এগুলির উপর প্লেটগুলি রয়েছে, তার জন্য কিন্তু প্লেটগুলি ভাসতে থাকে, কন্টিনিউয়াসলি নড়াচড়া করতে থাকে। সেই কারণে তো ভূমিকম্প, অগ্নুৎপাত এরকম বিভিন্ন জিনিস হয়ে থাকে। তো এই যে পরিচলন স্রোতের প্রভাবে ম্যাগমা উষ্ণ গ্যাসগুলি ভূপৃষ্ঠগামী হয়ে এগুলি কি হয়, দুইটি পরস্পর অভিমুখী স্রোতের ভূপৃষ্ঠের নিচে মিলিত হয়, নিম্নগামী হয়ে ভূত্বকের পার্শ্বচাপে এগুলি ফলে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। ওকে, এটা গেল পরিচলন স্রোত। নেক্সট রয়েছে পাত সঞ্চালন। পাত সঞ্চালনের কারণেও কিন্তু মানে প্লেটগুলি যে চলাচল করে সেগুলির কারণেও কিন্তু এখানে কি হয়, ভাঁজের সৃষ্টি হয়, আগেরটার মতনই সেমই। আধুনিক ও বিজ্ঞানীদের মতে ভূত্বক কতগুলি ছোট ও বড় পাতের সমন্বয়ে গঠিত। এই পাতগুলি খুব ধীরগতিতে চলমান পাত সঞ্চালনের ফলে একটি পাত আরেকটা পাতের নিচে অনুপ্রবিষ্ট হলে মধ্যবর্তী মহিকাতে সঞ্চিত বিপুল পরিমাণে পলিরাশি সংকুচিত হয়ে ভাঁজে পর্বত সৃষ্টি করে। মানে এই যে মডার্ন যুগে আমাদের আধুনিক যুগে যে বিজ্ঞানী রয়েছে বিজ্ঞানীদের মতে অনেকগুলি ভূত্বকের মধ্যে ছোট ছোট কি হচ্ছে, ছোট ছোট প্লেট রয়েছে, অনেকগুলি প্লেট রয়েছে। এই অনেকগুলি প্লেটগুলি সমন্বয়ে কিন্তু গঠিত হয় আমাদের যে ভূপৃষ্ঠটা। আর এই প্লেটগুলি খুবই ধীরে ধীরে মানে একদম খুব আস্তে আস্তেই চলাচল করে, খুব ধীরে ধীরে চলাচল করে, যে আমরা বুঝতেই পারি না যে প্লেটগুলি চলাচল করছে। এই যে প্লেটগুলি রয়েছে এই প্লেটগুলি কি হয়, একটা প্লেট আরেকটা প্লেটে, ধরো এটা একটা প্লেট এটা একটা প্লেট, এদিকে আসছে এটা ওইদিকে আসছে, দুইটা প্লেট এবার চলাচল করতে গেলে একটার সাথে এসে এইভাবে ধাক্কা লাগবে, সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার কারণে যেটা ভারী রয়েছে ভারী প্লেট সেটা নিচের দিকে চলে বসে যায়, আর যেটা হালকা রয়েছে সেটা উপর দিকে উঠে যায়। তো ওই যে উপর দিকে উঠে যায় এটা একটু উঁচু হয়ে যায়, পাহাড় পর্বতের সৃষ্টি হয়। তো এইভাবে করেও কিন্তু কি হয়, এইভাবে করেও আমাদের যে ভাঁজ সৃষ্টি হয়ে থাকে। নেক্সট রয়েছে আগ্নেয় অনুপ্রবেশ। আগ্নেয় অনুপ্রবেশ প্রবল ভূ আলোড়নের ফলে অনেক সময় পাললিক শিলাস্তরের নিচে আগ্নেয় প্রভেদ ঘটে। মানে আগ্নেয় উদ্ভেদ ঘটে কোথায়, পাললিক শিলাস্তর রয়েছে, পাললিক শিলাস্তর জলের নিচে থাকে। আর পাললিক শিলা হয় কিসের কারণে হয়, এই যে এই যে ভূ আলোড়নের ফলে, প্রবল ভূ আলোড়নের ফলে কিন্তু অনেক সময় আগ্নেয় শিলাস্তরের নিচে আগ্নেয় উদ্ভেদ হয়ে থাকে। আর এর ফলে পাললিক শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়। পাললিক শিলার যে স্তর রয়েছে সেখানে ভাঁজের সৃষ্টি হয়, যে পাললিক শিলা কিছু জায়গায় উপরে উঠে গেলো, কিছু জায়গায় নিচে নেমে গেলো, এইভাবে করে ভাঁজের সৃষ্টি হচ্ছে। আর এই গম্বুজের মতো আকৃতি বিশিষ্ট ল্যাকটিতের এক প্রকার আগ্নেয় উদ্ভিদ। যে গম্বুজ আকৃতির মতো বিশিষ্ট ল্যাকটিত কি, এটি হলো এক ধরনের আগ্নেয় উদ্ভিদ। ল্যাকটিতের উপর সাধারণত এইরূপ ভাঁজ দেখা যায়, ল্যাকটিতের উপর সাধারণত যে এইরূপ ভাঁজ দেখা যায়। তারপর রয়েছে 6 নম্বর উদ্ধচাপ।
ভূপৃষ্ঠের নিম্ন থেকে কোনো ঊর্ধ্বচাপ সৃষ্টি হলে ভূপৃষ্ঠে অবস্থিত পাললিক শিলাস্তরে ভাঁজের উৎপত্তি হতে পারে। যেমন ভূপৃষ্ঠের নিম্ন থেকে স্থলডোমের ঊর্ধ্বচাপের ফলে এইরূপ ভাঁজের সৃষ্টি হয়। যে ভূপৃষ্ঠের যে নিম্ন থেকে ভূপৃষ্ঠের নিচে থেকে কোনো একটা ঊর্ধ্বচাপ যদি সৃষ্টি হয় তাহলেও কিন্তু ভূপৃষ্ঠে যে পাললিক শিলা আছে সেই পাললিক শিলার মধ্যে পাললিক শিলার স্তরগুলি রয়েছে তার মধ্যে ভাঁজের উৎপত্তি হতে পারে। ধরো ভূপৃষ্ঠে এটা হলো ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে যে এই নিচের মধ্যে কোনো ঊর্ধ্বচাপ এইভাবে মানে নিচে থেকে পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর ভিতর থেকে যদি কোনো চাপ সৃষ্টি হয় আর সেটা গিয়ে ভূপৃষ্ঠের মধ্যে তার প্রভাবটা গিয়ে পড়ে, তখন যে পাললিক শিলা জলের নিচে থাকে এইভাবে লেয়ার হিসাবে থাকে এগুলির মধ্যে চাপ সৃষ্টি হয়। চাপ সৃষ্টি হওয়ার কারণে যে জায়গাটা চাপ পড়ছে এই জায়গাটা উপরে উঠে গেল, তাহলে নিচের জায়গাটা কি জায়গায় নিচে বসে যাবে। তো এইভাবে করেও কিন্তু কি হয়, ভাঁজের সৃষ্টি হয়। তো এগুলি হলো কিছু মানে কিভাবে ভাঁজের সৃষ্টি হয়। এখন আমরা দেখব অন্যান্য কারণে ভাঁজের উৎপত্তি। তো আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম দুইটা কারণে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। একটা হলো ভূ অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ, যে ভূ অভ্যন্তরে যে কাজকর্মগুলি হচ্ছে তার কারণে যে ভাঁজের সৃষ্টি হয় সেটার মধ্যে আমরা দেখলাম তাপীয় সংকোচনের কারণে হয়, তারপর বিপরীতমুখী আনুভূমিক চাপের কারণে হয়, পরিচলন স্রোতের কারণে হয়, তারপর পাশ সংস্থানের কারণে হয়, আগ্নেয় প্রবেশ ও ঊর্ধ্বচাপের কারণে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা দেখব ভাঁজ সৃষ্টি হওয়ার আরও অন্যান্য কিছু কারণ রয়েছে, সেগুলি আমরা দেখে নেব। সো ফার্স্ট ওয়ান, কোনো সময় পর্বতের উচ্চস্থান থেকে অতি বৃহৎ আকৃতির প্রস্তরখণ্ড নিম্নে পতিত হলে পতিত স্থান বসে গিয়ে স্থায়ীভাবে ভাঁজের সৃষ্টি হয়। যে কোনো সময় ধরো এটা একটা পর্বত রয়েছে, এই পর্বতের মধ্যে অনেক পাহাড়টা রয়েছে, অনেক পাথর টাথর অনেক কিছু রয়েছে, এগুলো অনেক সময় কী হয়, অনেক সময় দেখো ধরো এখানে একটা পাথর রয়েছে, এই পাথরটা কী হলো, পাথরটা এইভাবে গড়াতে নিচে চলে আসলো, পতিত হতে হতে নিচে চলে এসে এখানে এসে বসে গেলো, এখানে বসে গেলো তাহলে কি যেই জায়গাতে এসে উপর থেকে যদি কোনো একটা কিছু পড়ে তাহলে এই জায়গায় মাটিটা কী হবে, নিচের দিকে একটু বসে যাবে, নিচের দিকে একটু বসে যাবে, আর এই যাতে পাথরটা যেহেতু হয়েছে আস্তে আস্তে এখানে থাকতে থাকতে এই জায়গাটা আবার একটু উঁচু হয়ে যাবে। এই যে উঁচু নিচু হচ্ছে এইভাবে করেও কিন্তু ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। নেক্সট হলো হিমবাহিত অঞ্চলে বিশাল তুষারের চাপে নরম শিলাস্তরে বসে গিয়ে ভূপৃষ্ঠে ছোট ছোট ভাঁজের সৃষ্টি হয়। যে হিমবাহিত যে অঞ্চল রয়েছে যেখানে কি মানে যে গ্লেশিয়ারযুক্ত যে অঞ্চল রয়েছে সেখানে অনেক সময় বিশাল তুষার চাপে ধরো অনেক বরফ টরফ পড়তে জমা হলো, এরকম জমা হতে হতে কি হয়, এরকম ছোট ছোট ভাঁজের সৃষ্টি হয়। ধরো এখানে জমা হতে এখানে কি হলো, ভাঁজের সৃষ্টি হলো, একটু জায়গা উঁচু হয়ে গেল, উঁচু হয়ে এটা ভাঁজের সৃষ্টি হলো। তো এইভাবে করে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। তো এইগুলি দেখলাম আমরা ভাঁজের যে সৃষ্টি হয় তার দুইটা কারণ রয়েছে, সেই কারণগুলি আমরা দেখে নিলাম। অন্যান্য কারণে দেখলাম, আর ভূ অভ্যন্তরীণ যে আলোড়ন রয়েছে তার ফলেও কীভাবে ভাঁজের সৃষ্টি হয় সেটা আমরা দেখে নিলাম। তো প্রথমে আমরা ভাঁজ কি সেটা দেখলাম, ভাঁজের যে সৃষ্টির কারণগুলি সেগুলি দেখে নিলাম। এখন আমরা খ নাম্বারে দেখব চ্যুতি সৃষ্টির কারণ। যে চ্যুতি অর্থাৎ কি ফল্টিং, মানে যে ফাটলটা সৃষ্টি হয় সেটা হলো চ্যুতি। এখন চ্যুতি সৃষ্টি যে হয় তার রিজনটা কি, তার কারণটা কি। ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান ও প্রসারণের বলের প্রভাবে চ্যুতি সৃষ্টি হয়। মানে ভূ আলোড়ন পৃথিবীর অভ্যন্তরে যে টান বা প্রসারণ হয় সেই প্রসারণের প্রভাবে কিন্তু চ্যুতির সৃষ্টি হয়। যেরকম ধরো এটা একটা প্লেট, এটা এদিকে চলে যাচ্ছে, এটা একটা প্লেট এদিকে চলে যাচ্ছে, দুই প্লেট দুই দিকে সরে যাওয়াতে মাঝখানে জায়গাটা কি হলো, ফেটে গেল, ফাটল সৃষ্টি হলো। এই যে ফাটল সৃষ্টি হলো এটা কি হচ্ছে, মানে টান পড়ছে, ধরো এই প্লেট এদিকে টানছে বা এটা বা প্রসারণ হওয়ার কারণে এটা কি হচ্ছে, চ্যুতির সৃষ্টি হচ্ছে, মানে ফল্টিংয়ের সৃষ্টি হয়েছে। আর এটা কি বলা হয়, কি ফল্টিং। তারপর রয়েছে বলের প্রভাবে। এই যে বলের প্রভাবে দেখো কি হয়, ভাঁজের ক্ষেত্রে সংনমন বল আনুভূমিকভাবে কাজ করে। মনে রাখবে যে ভাঁজের ক্ষেত্রে কোন বল, সংনমন বল কিভাবে কাজ করে, অনুভূমিকভাবে কাজ করে, এগুলি তোমরা মুখস্থ করে নেবে। চ্যুতির ক্ষেত্রে প্রসারণ বল কিভাবে কাজ করে, উলম্বভাবে কাজ করে। যে ভাঁজের ক্ষেত্রে কি হয়, ভাঁজ কোনটা, এই যে কোনো জায়গায় উঁচু হয়ে গেল, কোনো জায়গায় নিচু হয়ে গেল, কেন হয়ে গেল সেটা আমরা আগেই দেখলাম। তো কোনো জায়গায় উঁচু নিচু হয়ে গেল তার মধ্যে কি বল প্রভাব পড়ছে, সংনমন বল পড়ছে। আর কিভাবে কাজ করছে, এটা অনুভূমিকভাবে কাজ করছে। আর চ্যুতির ক্ষেত্রে প্রসারণ বল, যে প্রসারণ বল হচ্ছে, আর এটা কিভাবে কাজ করছে, উলম্বভাবে কাজ করছে। ওকে, নেক্সট শিলা। পাললিক শিলা গঠিত অঞ্চলে ভাঁজের প্রভাবটা বেশি লক্ষ্য করা যায়। যে পাললিক শিলা গঠিত যে অঞ্চল রয়েছে, পাললিক শিলা যেটা জলের নিচে থাকে, স্তরে স্তরে থাকে, এরকম লেয়ার হিসাবে থাকে, এটাকে কোমল শিলাও বলা হয়, পাললিক শিলাকে কোমল শিলাও বলা হয়। আর কোমল শিলার মধ্যেই কিন্তু ভাঁজের যে প্রভাবটা সেটা বেশি প্রভাবটা লক্ষ্য করা যায়, তার জন্য বলা হয় পাললিক শিলায় গঠিত অঞ্চলে ভাঁজের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। ধরো পরীক্ষাতে আসতে পারে যে কোন শিলা গঠিত অঞ্চলে ভাঁজের প্রভাব বেশি লক্ষ্য করা যায়, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, নান অফ দ্য অ্যাবাভ। তখন কি হবে, পাললিক শিলা। বা এইভাবে আসতে পারে যে পাললিক শিলা গঠিত অঞ্চলে যে কিসের প্রভাব বেশি লক্ষ্য করা যায়, ভাঁজের প্রভাব নাকি চ্যুতি, তখন কি হবে, ভাঁজের প্রভাব। নেক্সট রয়েছে
সাধারণত আগ্নেয় ও রূপান্তরিত শিলায় বেশি চ্যুতি গঠিত লক্ষ্য করা যায়, আর আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলার মধ্যে চ্যুতি গঠিত বেশি লক্ষ্য করা যায়। ওকে, আর পাললিক শিলার ক্ষেত্রে যে 3 ধরনের শিলা রয়েছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। পাললিক শিলার মধ্যে কি হয়, ভাঁজের প্রভাব বেশি লক্ষ্য করা যায়, আর আগ্নেয় আর রূপান্তরিত শিলার মধ্যে চ্যুতি যে প্রভাবটা বেশি লক্ষ্য করা যায়, চ্যুতি বেশি গঠিত হতে দেখা যায়। খুব ইম্পর্টেন্ট পার্ট, এই জায়গাটা ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনাটা অনেকটাই রয়েছে। এনিওয়ে, নেক্সট রয়েছে সৃষ্ট ভূমিরূপ। এই যে ভাঁজ ও চ্যুতির ফলে যে ভূমিরূপ মানে অর্থাৎ ল্যান্ডফর্ম সৃষ্টি হয়, সেগুলি আমরা দেখে নেব। আর এই ভূমিরূপের নিয়ে কিন্তু সেপারেটভাবে ক্লাসই রয়েছে। এই অভ্যন্তরীণ বলের প্রভাবে যে ভূমিরূপ রয়েছে সেটারও সেপারেটভাবে ক্লাস রয়েছে, আমরা সেখানেও দেখে নেব। এনিওয়ে, এখানে কি রয়েছে, ভাঁজের ফলে মূলত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। যে ভাঁজের প্রভাবে ভাঁজটা কি উঁচু হয়ে যায়, নিচু হয়ে যায়, এই যে পার্টটা, এটা ফলে কি হয়, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। কি পর্বতের সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। যেরকম ভঙ্গিল পর্বতে কিছু উদাহরণ, হিমালয় একটা ভঙ্গিল পর্বত, রকি হলো একটা ভঙ্গিল পর্বত, অন্দিজ প্রভৃতি, এগুলি হলো কিছু ভঙ্গিল পর্বত। এখন ভঙ্গিল পর্বত কি, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কি, সেটা আমরা যখন ল্যান্ডফর্মের ক্লাসটা তোমরা দেখবে, সেটার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে। নেক্সট, চ্যুতির ফলে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। চ্যুতির ফলে কি হয়, স্তূপ পর্বত হয় আর গ্রস্ত উপত্যকা হয়। কারণ স্তূপ পর্বত কি, গ্রস্ত উপত্যকা কি, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে ল্যান্ডফর্মের যে ক্লাসটা রয়েছে সেটা। আর এই ক্লাসে পরের ক্লাসটাই কিন্তু ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপের ক্লাসটা। ওকে, তারপর ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া। এই যে ভাঁজ যে সৃষ্টি হয় সেটা 3 ভাগে বিভক্ত। একটা হলো ছিন্ন ভাঁজ প্রক্রিয়া, প্রভাব ভাঁজ প্রক্রিয়া, ফ্লেক্সার ভাঁজ প্রক্রিয়া। এগুলি ভালোভাবে মাথায় রাখবে। নাও, ভাঁজের গাঠনিক উপাদানসমূহ। এই যে ভাঁজ যে গঠনটা হয়, এই গঠন হওয়ার জন্য কিছু উপাদান প্রয়োজন। সেই উপাদানগুলি কি কি, নিম্নতল, নতি, আয়াম, শীর্ষরেখা, গ্রন্থিবিন্দু, গ্রন্থি অঞ্চল, গ্রন্থিরেখা, ভাঁজের অক্ষ, ফাটল দ্বারণ, স্তরায়ন তল ইত্যাদি। এগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, লাইক বলো ভাঁজের গাঠনিক উপাদান কোনটা, যে নিচের কোনটা ভাঁজের গাঠনিক উপাদান। ধরো অপশন দিয়ে দিল যে ধরো এখান থেকে যে নিম্নতল, বা ধরো এখানে বললো ঝুলন্ত প্রাচীর, পার্শ্বদেশ, নানদেশ, কোনটা হবে, তখন হবে নিম্নতল। এই নামগুলো আমাদের জানা থাকলে কিন্তু আমরা আনসারটা করতে পারবো। নেক্সট রয়েছে চ্যুতির গাঠনিক উপাদান সমূহ। সরণ, আয়াম স্থলন, নতি স্থলন, প্রকৃত স্থলন, চ্যুতিখণ্ড, চ্যুতিজন্য কোণ, তারপর রয়েছে ঝুলন্ত প্রাচীর, পার্শ্বদেশ, চ্যুতি, নতি, চ্যুতি আয়াম, চ্যুতিতল, চ্যুতিরেখা ইত্যাদি। এগুলি হলো চ্যুতি গাঠনিক উপাদান সমূহ। ওকে, তো এগুলি ভালোভাবে তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। তো এটাই হলো ভাঁজ অ্যান্ড চ্যুতির যে ক্লাসটা রয়েছে। তো আমরা কি কি দেখলাম আজকের ক্লাসে, তোমাদের একটা রিকেপ দিয়ে দিই, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। আর কোনো ডাউট থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নম্বরে। ওকে, সো আজকের ক্লাসে আমরা শুরু করেছি জিওমরফিক প্রসেস থেকে ফল্টিং অ্যান্ড ফোল্ডিং, অর্থাৎ ভাঁজ অ্যান্ড চ্যুতি। তো জিওমরফিক যে প্রসেসটা, এইটার মধ্যে আমরা পৃথিবীর যে যাবতীয় চেঞ্জেস হয়ে থাকে, যাবতীয় যে চেঞ্জেস হচ্ছে সেটা হয় 2 ধরনের বলের কারণে। সেই 2 ধরনের বল হলো অভ্যন্তরীণ বল আর বাহ্যিক বল। তো অভ্যন্তরীণ বল হলো যে পৃথিবীর অভ্যন্তরে যে কারিকুলামগুলি হচ্ছে, যে কাজগুলি হচ্ছে, সেটার ফলে যে কোনো জায়গায় উঁচু হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, যে কি কি হচ্ছে, সেটা হয় অভ্যন্তরীণ বল। আর বাহ্যিক বল হলো যেটা বাইরের যে চেঞ্জেসগুলো হয়, সেগুলো হলো বাহ্যিক বল। অভ্যন্তরীণ বলের মধ্যে পড়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভাঁজ এন্ড চ্যুতি, তারপর ভূমিরূপ, এগুলি। আর বাহ্যিক বলের মধ্যে আমরা পড়বো যে নদীর কার্য, হিমবাহের কার্য, বায়ু প্রবাহের কার্য, এগুলি আমরা বাহ্যিক বলে পড়ে থাকবো। সো আজকের ক্লাসে আমরা অভ্যন্তরীণ বলের পার্ট ফোল্ডিং অ্যান্ড ফল্টিং অর্থাৎ ভাঁজ অ্যান্ড চ্যুতি আমরা ডিসকাস করেছি। প্রথমে আমরা দেখলাম ভাঁজ কি, তারপর চ্যুতি কি। ভাঁজ কি, ভাঁজ হলো যে পৃথিবীর অভ্যন্তরে যে বল রয়েছে, পৃথিবীর অভ্যন্তরীণ বলের কারণে যে সৃষ্টি হয়, যে বলটা সৃষ্টি হয়, সেটার কারণে কি হয়, যে ভূপৃষ্ঠের মধ্যে কোনো জায়গা উঁচু হয়ে যায়, কোনো জায়গা নিচু হয়ে যায়। এই যে উঁচু নিচু হয়ে যে ভূমিরূপ গঠিত হয়, সেটাই হলো ভাঁজ। আর অন্যদিকে ফল্টিং বা চ্যুতি হলো, ধরো 2টা প্লেট 2 দিকে চলে গেল, মাঝখানে একটা ফেটে গেল, ফাটল সৃষ্টি হলো, এই যে ফাটল সৃষ্টি হয়েছে ওইটাই হলো চ্যুতি। তারপর আমরা দেখলাম ভাঁজ যে সৃষ্টি হয় তার 2টা কারণ রয়েছে। একটা হলো ভূ অভ্যন্তরীণ ক্রিয়াকলাপজনিত ভূ আলোড়ন, আরেকটা হলো অন্যান্য কারণ। তো প্রথমেই আমরা ভূ অভ্যন্তরীণ ক্রিয়াকলাপজনিত ভূ আলোড়ন দেখলাম। তো এটার মধ্যে যে বিভিন্ন কারণে কিন্তু ভাঁজের সৃষ্টি হয়, যেরকম তাপ সংকোচনের কারণে হয়ে থাকে, তারপর বিপরীতমুখী অনুভূমিক চাপের কারণে, পরিচলন স্রোত, তারপর পাত সংস্থান, আগ্নেয় অনুপ্রবেশ এবং উর্ধ্বচাপের কারণে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। আর অন্যান্য কিছু কারণ রয়েছে, সেটাও আমরা দেখে নিয়েছি। নেক্সট
আমরা দেখলাম চ্যুতি সৃষ্টির কারণ, চ্যুতি কীভাবে সৃষ্টি হয় তার কারণটা কী সেটাও আমরা দেখে নিলাম, যে ধরো দুইটা প্লেট দুই দিকে সরে গেলে তো মাঝখানটা ফাটল সৃষ্টি হলো, এই কারণে চ্যুতি সৃষ্টি হয়। তারপর আমরা ইম্পর্টেন্ট পার্ট দেখলাম বলের প্রভাবে, যে ভাঁজের ক্ষেত্রে সংনমন বল আনুভূমিকভাবে কাজ করে, আর চ্যুতির ক্ষেত্রে প্রসারণ বা উলম্বভাবে কাজ করে। আর পাললিক শিলার ক্ষেত্রে ভাঁজের প্রভাব বেশি লক্ষ্য করা যায়, আর আগ্নেয় ও রূপান্তরিত শিলার মধ্যে বেশি চ্যুতি গঠিত হতে দেখা যায়। নেক্সট দেখলাম সৃষ্ট ভূমিরূপগুলি, ভাঁজের ফলে কি সৃষ্টি হয় এবং চ্যুতির ফলে কি সৃষ্টি হয় সেটা দেখে নিলাম। তারপর দেখলাম ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া 3 ভাগে বিভক্ত। নেক্সট আমরা লাস্ট দেখে নিলাম ভাঁজ যে গঠন হচ্ছে তার উপাদানগুলি কি কি এবং চ্যুতি যে গঠন হচ্ছে সেটার উপাদানগুলি কি কি সেটা আমরা দেখে নিলাম। তো এটাই গেল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট ভাঁজ এন্ড চ্যুতি নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমাদের হার্ড কপি নোটসের ক্লাসেসের অনলাইন হোক কিংবা অফলাইন, বা তোমাদের মক টেস্টের প্রয়োজন হয় অনলাইন কিংবা অফলাইন, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 1 টেট 2 ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, মক টেস্ট রয়েছে অনলাইন অফলাইন বোথ, এবং ক্লাস করারও সুবিধা রয়েছে। তো যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আর এইভাবেই তোমরা সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্টে আজকে আমরা এখানে। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।